বুঝি নাই। আমি গ্রামের জন্য হ্যাঁ, আমি ঢাকাতে বসেও ওয়াইফাই না ক্লাস নিয়ে ফোনের নেট দিয়ে ক্লাস নিচ্ছি, সিমের নেট দিয়ে। ওয়াইফাই ক্লাস নিয়ে আপনারা বুঝতে পারতেছিলেন না। আচ্ছা ঠিক আছে। আর আমার গলাতেও একটু সমস্যা মনে হচ্ছে, কণ্ঠনালীর ভিতরে মনে হচ্ছে ঠান্ডা লাগছে, এরকম কিছু মনে হচ্ছে। তো তারপরে যদি হচ্ছে বুঝতে না পারেন কথা, তারপরে বলবেন আর কি। হঠাৎ করে এরকম মনে হচ্ছে সন্ধ্যার পর থেকে। তো দেখেন, এখানে হচ্ছে আপনাদেরকে মনে হয় এই পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিছিলাম যে নেক্সট ক্লাসে এই পর্যন্ত আঁকায় নিয়ে আসবেন, বলছিলাম না এরকম কিছু? মনে পড়ে কারো? স্যার আমি করতে পারছিলাম না স্যার, আমি বলতে পারবো না। হ্যাঁ, যে ক্লাস করেনি তাকে তো জিজ্ঞাসা করা হয়নি। যারা করছেন তাদের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাদেরকে কি করানো হয়েছিল আর কি। আমার তো মনে হয় যে ফিগার পর্যন্ত আঁকায় নিয়ে আসতে বলা হয়েছিল। ফিগার পর্যন্ত আমি কি ভুল বলছি নাকি? আমার তো 4টা সেকশন, এই সাবজেক্ট ক্লাস হচ্ছে আমার 4টা সেকশনে। তো কোন সেকশনে কোথায় পড়াইছি বুঝতে পারছি। সেটা মনে রাখা সহজ না আর কি। স্যার ওইটুকু ছিল স্যার। আমার মনে পড়ে যে গত ক্লাসে আপনাদের এটাই করেছিলাম। তো এখানে দেখেন, একটু কথা বলতেছিলাম আমি। বলেন। একটু ওয়েট করেন, আজান পড়তেছে তো এখানে, আজানটা শেষ হয়ে যাবে।
আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পার্লিন। অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পার্লিন, এটার হচ্ছে দুইটা মেথড আছে আর কি। একটা হচ্ছে ডেড লোড কে বিবেচনা করে আমরা অ্যানালাইসিস এবং ডিজাইন করব, আর একটা হচ্ছে উইন্ড লোড কে, ডেড লোড প্লাস উইন্ড লোড, মানে ডেড লোডের সাথে যে বাতাসের যে লোড আছে সেই লোডটা কনসিডার করে আমরা এটা থেকে ডিজাইন করব। তো আমরা এখান থেকে দেখি যে ক্যালকুলেশন অফ টোটাল ডেড লোড, আমরা ফার্স্ট অপশনটা করতেছি হচ্ছে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পার্লিন ফর হচ্ছে ডেড লোড। ডেড লোডের জন্য পার্লিনটাকে ডিজাইন করতেছি। তো ডেড লোডের জন্য যদি পার্লিনকে ডিজাইন করতে চাই, তাহলে আমরা টোটাল ডেড লোড আর পার্লিনের উপর কি পরিমাণ ডেড লোডটা পড়তেছে সেটা হচ্ছে আমরা ই করব। তো সিজিআই হচ্ছে করোগেটেড আয়রন শীট আর কি, রুফিং যেটা একদম টপে দেওয়া হয় আর কি শীট, সেটা হচ্ছে ধরে নেওয়া হয়েছে 2 PSF, মানে হচ্ছে 2 পাউন্ড পার হচ্ছে ফিট স্কয়ারে, প্রতি ফিট স্কয়ারে 2 পাউন্ড আছে। এখন হচ্ছে পার্লিনটা কোনটা সেটাও তো একটা বিষয়, এখানে আঁকে দেখানো সম্ভব না। এরকম যদি একটা ট্রাস থাকে, যে ট্রাসটা এদিকে চলে গেছে এরকম হচ্ছে আর কি, তাহলে এই যে এইটা হচ্ছে প্রিন্সিপাল রাফটার, এটা প্রিন্সিপাল রাফটার, এটা প্রিন্সিপাল রাফটার। এখানেও কিন্তু এরকম, এখানে যে ত্রিভুজ আছে এই প্রান্তেও এরকম ত্রিভুজ আছে, এটা প্রিন্সিপাল রাফটার, এটাও প্রিন্সিপাল রাফটার, আর এটাও প্রিন্সিপাল রাফটার। তাহলে পার্লিন কোনটা? এই রাফটার থেকে এই রাফটার পর্যন্ত যে মেম্বারটা চলে গেছে বিম আর কি, আরসিসি তে এটাকে বিম বলা যায়, পার্লিনটাই হচ্ছে বিম। এই রাফটার থেকে এই রাফটার পর্যন্ত যেটা চলে গেছে এটা হচ্ছে বিম। এই বিমটাই হচ্ছে এই স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে এই বিমটাই হচ্ছে পার্লিন। তো সেলফ ওয়েট অফ পার্লিন এটা হচ্ছে 1.5 পাউন্ড পার স্কয়ার ফিট, এটা ধরে নেওয়া হয়েছে, যে বলছে অ্যাসুমড বাট উইল বি চেক লেটার, মানে পরে এটা চেক করা হবে। তো দেখেন আমি আপনাদের ফিগারের একটা ভিডিও আর কি ক্লাসের শেষের দিকে আর কি দেখাবো, যেহেতু এখানে 3D ফিগার আঁকানো সম্ভব না, এজন্য ফিগারটা না আঁকাতে পারলে তো ক্লিয়ারলি সবকিছু দেখানো যায় না। তো দেখেন স্যাগরড ওয়েটটা হচ্ছে নেগলিজিবল ধরা হয়েছে, এখানে স্যাগরডের ওয়েট একদমই কম, এজন্য এটা নেগলিজিবল। তাহলে টোটাল আমাদের ডেড লোড এখানে পাইলাম আমরা হচ্ছে 3.50 পাউন্ড পার স্কয়ার ফিট পিএসএফ। তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অন পার্লিন, পার্লিনের উপর কি পরিমাণ লোড আসে, তাহলে আমরা দেখলাম যে পার্লিন যেহেতু একটা বিম, সেহেতু পার্লিনের উপর কি আসে, এর উপর একটা রুফিং থাকে আর এর নিজস্ব একটা ওয়েট আছে, এই দুইটা ওয়েটই হচ্ছে পার্লিনের উপর কাজ করে। তো এই দুইটা ওয়েট যদি পার্লিনের উপর কাজ করে, তাহলে আমরা এখানে আমরা যে লোডটা বের করছি এটা হচ্ছে প্রতি স্কয়ার ফিটে। তো আমরা এটাকে রানিং ফিটে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব, রানিং ফিটে যদি নিয়ে যেতে চাই তাহলে এখানে ফিগার আমাদের যেটা দেখেন খেয়াল করেন, এখানে যে ফিগার আছে এই ফিগারে এই বরাবর একটা পার্লিন গেছে, এই বরাবর একটা পার্লিন গেছে, এই দুই বরাবর পার্লিন গেছে, এখানে গেছে পার্লিন, এখানে গেছে পার্লিন। তো এই দুই জায়গায় যদি পার্লিন যায়, এটা যদি পার্লিন যায় আর কি, তাহলে এইখানে হচ্ছে দেখেন এই পার্লিনের থেকে এই পার্লিনের স্পেসিং এখানে, এই যে এই পার্লিনের থেকে এই পার্লিনের স্পেসিং কতটুকু হবে, এইটুকু এখানে বলা আছে। দেখেন প্রতি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 7.453 ফিট। তাহলে এইখান থেকে একটা পার্লিন আছে, এখানে একটা পার্লিন আছে, দুইটা পার্লিনের এই ডিসটেন্সটা হচ্ছে 7.453। তাহলে এখানে যে লোডটা আছে দেখেন, এই যে এখান থেকে এই অর্ধেক এবং এই পার থেকে এই অর্ধেক, দুই পারে অর্ধেক মিলে ফুল হয় না, এই পোরশনটার লোডটা এই পার্লিনের উপরে আসবে। তাহলে এই পোরশনটা কি, এইটুকু হচ্ছে 7.45 এর অর্ধেক, এই পাশে 7.45 এর অর্ধেক, তাহলে দুই পাশে 7.45 এর অর্ধেক করলে
দুইটা যোগ করলে 7.45 হয়, তাই হয় না? বুঝতে পারছেন? যেরকম যদি আমরা স্যার। কলামের কথা চিন্তা করি, যে এরকম যদি মনে করেন একটা সেকশন থাকে এরকম, তাহলে এখান দিয়ে এরকম একটা যদি প্যানেল থাকে, এই যে এরকম যদি থাকে, এখানে যদি একটা কলাম থাকে, তাহলে এই কলামের উপর কোন দিক থেকে লোড আসবে? চারদিক থেকে লোড আসবে না, অর্ধেক অর্ধেক। এখান থেকে অর্ধেক আসবে, এখান থেকে অর্ধেক আসবে, এখান থেকে অর্ধেক আসবে, এখান থেকে অর্ধেক আসবে, এরকম লোড আসবে। আবার পাশে এখানে যদি আরেকটা কলাম থাকে, সেই কলামের উপর বাকি অর্ধেকটা আসবে, এরকম আর কি। তো পার্লিনের দুই পাশ থেকে অর্ধেক অর্ধেক লোড এসে এই 7.453 ডিস্টেন্সের টোটাল লোডটা একটা পার্লিনের উপর আসবে। তো এখানে আমরা সেটাই করছি আর কি। এখানে মডিউলে সেটাই করা আছে, 3.50 প্রতি স্কয়ার ফিটে লোড পড়তেছে, ডেড লোড। তার সাথে পার্লিন স্পেসিং গুণ করে দিলে এটা হচ্ছে নিচে ফিট স্কয়ার আছে, আর উপরে ফিট দ্বারা যদি গুণ করি তাহলে একটা ফিট কেটে যায় নিচেরটা, তাহলে পাউন্ড পার ফিট থাকে। তো কম্পোনেন্ট অফ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেটা, সেটা হচ্ছে এক্স ডিরেকশনের কম্পোনেন্ট বের করব আমরা, আর ওয়াই ডিরেকশনের কম্পোনেন্ট বের করব। এক্স ডিরেকশনের কম্পোনেন্ট কি রকম হবে? তো পার্লিনটা যেহেতু এইভাবে আছে, এইভাবে এই বরাবর আছে, তো পার্লিনটা তো বাঁকা থাকবে, বাঁকা না, বাঁকা হবে আর কি, এরকম বাঁকা থাকবে। তো এরকম যদি থাকে তাহলে এখানে পার্লিন হিসাবে সি চ্যানেল আমরা ইউজ করব আর কি। এই যে এই ধরনের চ্যানেল, এই চ্যানেল ইউজ করব। এই চ্যানেলের এই যে চ্যানেল এভাবেই থাকবে আর কি, পার্লিন গুলো এভাবেই আপনাদের সাথে সংযোগ করা থাকবে। তো এভাবে যদি থাকে, সি চ্যানেল যদি থাকে, আমরা জানি কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে, তাই না? কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে না? জি স্যার। তো বস্তুর ওজন যদি পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, তাহলে বস্তুর এই যে এখানে আমরা যে ওয়েটটা পাইলাম, এই যে পার্লিনের ক্ষেত্রে যে ওয়েট পাইলাম 26.06, সেই ওয়েটটা কোথায় কাজ করবে? সেই ওয়েটটাও ভূমির সাথে, এটা যদি ভূমি হয় ভূমির সাথে পারপেন্ডিকুলার মানে লম্বভাবে কাজ করবে, যদিও এটা 90 ডিগ্রি আঁকানো হয়নি, এরকম 90 ডিগ্রিতে কাজ করবে এখানে। তো পার্লিন আছে এভাবে বাঁকা, কিন্তু এর উপর যে লোড আসতেছে সেই লোডটা হচ্ছে আমরা কি করব, এই লোডটাকে আমাদের এই যে ভার্টিক্যাল বরাবর নিয়ে আসতে হবে। লোডকে, হ্যাঁ, লোডটাকে ভার্টিক্যাল বরাবর নিয়ে আসতে হবে। তো আমরা স্ট্রাকচারাল মেকানিক্সে আপনারা পড়ছেন হয়তো, এই যে এরকম বল ফোর্স সিস্টেমে ছিল আর কি। এখানে যদি একটা ফোর্স থাকে, এখানে যদি থিটা থাকে, এর মান যদি আর হয়, তাহলে এই মানটা হবে হচ্ছে আর cos থিটা, তাই না? যার সাথে কোণ আছে সেটা আর cos থিটা, তাই হবে না? আর এটা হবে হচ্ছে আর sin থিটা, মনে আছে এরকম? জি স্যার। তো এরকম কিছু যদি মনে থাকে, এটা আর sin থিটা হলো, এটা আর cos থিটা হলো। এখন আমারে বলেন আর কি, ব্লকের ম্যাথ করছেন আপনারা মেকানিক্সে? করছেন? না, ডিপ্লোমা করছি স্যার। তো ডিপ্লোমাতেই তো আপনারা ডিপ্লোমা মিলেই তো ইঞ্জিনিয়ার হচ্ছেন। জি স্যার। শুধু বিএসসি দিয়ে কি আপনারা ইঞ্জিনিয়ার হচ্ছেন? ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে তো ভর্তি হয়েছেন ইঞ্জিনিয়ারিং। তো এখানে যদি ব্লক থাকে, এই ব্লকের লোডটা কোন দিকে কাজ করবে? এরকম পারপেন্ডিকুলার কাজ করবে না এদিকে? পারপেন্ডিকুলার কাজ করবে স্যার। হ্যাঁ, ভূমির সাথে, এটা যদি ভূমি হয় ভূমির সাথে পারপেন্ডিকুলার কাজ করবে। আর এই ব্লকটা এই এই যে সারফেসটা আছে, এই সারফেসটা ব্লকটার উপর একটা রিঅ্যাকশন দিবে, এটা হচ্ছে এরকম এদিক বরাবর রিঅ্যাকশন দিবে। ব্লকের রিঅ্যাকশন এদিক বরাবর যাবে, এটাকে এই দিকে বরাবর আমরা বর্ধিত করতে পারি আর কি। এই কোণটা যদি থিটা হয়, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? এটা কত হবে বলেন? এই কোণটা কত হবে বলেন? এই যে এই কোণটা কত হবে? এই কোণটা
এই কোণটা থিটা, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এরপরে এইখান থেকে এই পর্যন্ত যে কোণ আছে এটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। 45 ডিগ্রি স্যার। 45 ডিগ্রি হবে স্যার। আর এই কোণটা কয় ডিগ্রি হবে? 45 ডিগ্রি স্যার। কিভাবে লজিক বলেন? স্যার টোটালটা যদি স্যার 90 ডিগ্রি হয় এটার হ্যাঁ, টোটালটা 90 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি হবে। যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা 90 ডিগ্রি হয়, তাহলে কি এইটা আর এটা 45 ডিগ্রি হবে? দুইটাই 45 ডিগ্রি হবে? হ্যাঁ, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি স্যার। তাই 30 ডিগ্রি আর 60 ডিগ্রি বা কিভাবে হবে বলেন? নেগেটিভ গেলে বাম দিকে যাবেন, পজিটিভ হলে ডান দিকে যাবেন, এটা হচ্ছে কথা। কিন্তু আপনার হচ্ছে যদি বলেন, ইসেন্ট্রিসিটি কিভাবে উপরে হবে? থাকে তাহলে হচ্ছে এই যে ফর্মুলার এই অংশটা আর হচ্ছে এটা শুধু এই অংশটা আপনার চেঞ্জ হয়ে এই যাবে। ধরনের ম্যাথ শুধু ইতেই ছিল না, ডিপ্লোমাতেও ছিল না, এসসিতেও ছিল এই ধরনের। ক্লাসটা নিচে আসবে। এইটা এবং এইটা 45 ডিগ্রি হতে হলে এই বাহুটা এবং এই বাহুটা সমান হতে হবে, এটা সমদেহ ত্রিভুজ হতে হবে, তবেই তো এই দুইটা, এই কোণ আর এই কোণ 45 ডিগ্রি হবে। তো এখানে কি এই বাহুটা আর এই বাহুটা কি সমান? এটাকে বলা আছে এখানে যে ওই দুইটা 45 ডিগ্রি হবে, ফাইনাল ডায়াগ্রামটা এখন হ্যাঁ অথবা 30 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, কোন লজিকে বলে? এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে। ডায়াগ্রাম তো আসলে হচ্ছে এটা ফাইনাল ডায়াগ্রাম, এটা ডায়াগ্রামটা কিভাবে আঁকানো হয়, এটাই তো হওয়ার কথা। এটা পজিটিভ না নেগেটিভ সেটার উপরে ডিপেন্ড করে। ডায়াগ্রাম মধ্যে নাও যেতে পারে না। তো এটা দুইবার পড়ছেন বিএসসি তে, ডিপ্লোমাতে একবার পড়ছেন, বিএসসি তে একবার পড়ছেন, তারপরেও যদি মনে না থাকে আমরা ডায়াগ্রামের কথা আসছে, তাহলে ডিজাইন কি করবেন? হয় ওটা কি থিটা হয়? আপনার ফর্মুলাটা হ্যাঁ হ্যালো, যোগ করে নিচের গুলো যোগ করে যা আসবে সেটা এখানে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কি থিটা হয় নাকি? নেগেটিভ আসছিল, থিটার মান যাই হোক না কেন সেম হয় নাকি? বাম দিকে আসছে রাইট পজিটিভ হতে পারে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমরা এই যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এইখানে এই কোণটাও থিটা হবে। তো কোণের সাথে আমরা যেটা নিব সেটা হচ্ছে থিটা, cos থিটা, আর কোণের বিপরীত দিকে যেটা নেব সেটা হচ্ছে sin থিটা। তাহলে আমরা x অ্যাক্সিস বরাবর যদি নিতে চাই, x অ্যাক্সিস বরাবর যদি নিতে চাই এটাকে, তাহলে আমরা কি লিখব? এই যে কম্পোনেন্ট অফ তবে এইবার কোশ্চেনটা গতানুগতিক WDL in x ডিরেকশন, তাহলে WDL sin থিটা। আর যদি y ডিরেকশনে বলি তাহলে WDL cos থিটা। তাহলে এখান থেকে আমরা মান বের করে নিয়ে আসলাম, এই যে দুইটা মান, যে এই এক্সিস বরাবরের মানটা কত হবে, WDL x এই এক্সিস বরাবর কত হবে, আর এই এক্সিস বরাবর কত হবে, এই যে এই এক্সিস বরাবর কত হবে। হ্যাঁ, এখানে এই দুইটা এক্সিসের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা হ্যাঁ বলেন তো এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা হচ্ছে বে ডিসটেন্স, স্প্যানটা হবে বে ডিসটেন্স, এটা হচ্ছে এল। আমাদের এখানে বে ডিসটেন্স হলো 25 ফিট। আপনি সরাসরি তো এখানে হচ্ছে কোনো সমস্যা নেই। এই যে মিড কনভার্সন করাতে এক্স ডিরেকশন বলছি, ওয়াই ডিরেকশন আর কি, এই যে মানটা আছে WDLY, এটা হচ্ছে বে ডিসটেন্সের সমান হবে। তো এখানে হচ্ছে যদি এরকম হয় বে ডিসটেন্সের সমান, তাহলে এখানে দুইটা সাপোর্ট থাকবে, একটা হিঞ্জ আর একটা হচ্ছে পিন, সরি একটা হিঞ্জ আর একটা হচ্ছে রোলার, হিঞ্জ অথবা পিন এবং রোলার। তো এখানে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, আমরা সাধারণভাবে স্থাপিত বিমের উপর লোড থাকলে পরে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা দুইটা ভাগ করে দুইটা সাপোর্টের রিঅ্যাকশন বানাই দেই, তাই না? আর সাধারণভাবে স্থাপিত বিম অথবা সিম্পলি সাপোর্টেড বিমের মোমেন্টের মান কত হয় জানা আছে? হ্যালো, স্যার কত হয়? স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি স্যার। সিম্পলি সাপোর্টেড বিমের উপর যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাই করা থাকে তাহলে ম্যাক্সিমাম মোমেন্টের সূত্র কি? WL স্কয়ার ভাগ 8। তো এখানে সেটাই করা হয়েছে। এখন যদি এক্স ডিরেকশনে লোড বসাতে যাই তাহলে এক্স ডিরেকশনে বে ডিসটেন্সের অর্ধেক করে স্প্যান হবে, তাহলে এখানে দেখেন কন্টিনিউয়াস আছে আর কি। তো কন্টিনিউয়াস থাকলে তখন তো আর ডিটারমিনেট স্ট্রাকচারের ফর্মুলাতে এইভাবে মান বের করা যাবে না সরাসরি। তাহলে এই মানগুলো কিভাবে বের করতে হবে, যে 3/16 WDLX
5/8 WDLX 3/16 এটা কিভাবে বের করবো আমরা বলেন? আর কেউ নাই। আমার তো এখানে কোনো কিছু শেখানো, আমার শুধু ডিজাইনটা শেখানো, আপনারা মান বের করে দেবেন, আমি সেখান থেকে ডিজাইনটা বলবো। এটা কিভাবে বের করবো? ম্যাথ দিয়ে শুরু করবেন, তাহলে হচ্ছে আপনারা পরীক্ষা ভালো করার একটু সম্ভাবনা থাকে। আপনারা এখানে 34 জন আছেন আর কি, বলেন কিভাবে বের করবো আমি এই মানগুলো? যতটুকু অ্যানসার করতে পারেন স্যার মোমেন্ট ক্যালকুলেশন করে স্যার। কোন মেথডে? খাতা যদি আমি ডাউনলোড করে ফেলি আর আপনার খাতা পরে আসবে, অ্যানালাইসিসের কোনো মেথড শিখছেন? কারণেই হোক না কেন পড়ছেন নাকি অ্যানালাইসিসের কোনো মেথড? অ্যানালাইসিস তো স্যার শিখছিলাম স্যার। দু একটা মেথডের নাম বলেন তো। আর যদি একান্তই কারো কোনো মেথড কিভাবে করে সেটা করতে হবে না, আপনি আমাকে মেথডের নাম বলেন। আগে ফোন দিতে পারেন, দয়া করে পরীক্ষার পরে ফোন দিন। স্যার মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড স্যার। পরীক্ষার আর? পরে যদি ফোন দেওয়া লাগে সে সিআর ফোন দিবে, আর কেউ ফোন দিবে। স্লোপ ডিফ্লেকশন মেথড আপনাদের ইন্ডিভিজুয়ালি কোনো প্রবলেম থাকলে সেটা পরীক্ষার করে আগে নেই, ফোন দিয়ে আমাকে ফ্লেক্সিবিলিটি মেথড, ফোর্স মেথড। জানাবেন। আচ্ছা, কে যেন কিছু বলতে চাচ্ছিল? আচ্ছা, ওই সব মেথড দিয়ে অ্যানালাইসিস করে এই মানগুলো বের করে নিয়ে আসতে হবে। তো এগুলো যেহেতু আপনারা আগে শিখছেন, আর এগুলো আমার সাবজেক্টে পড়া না আর কি, যে আপনার এই মানগুলো আমি বের করে দিব, কারণ এগুলো হচ্ছে আলাদা একটা ম্যাথই। আপনারা তো বিগত সেমিস্টার গুলোতে দেখছেন যে ম্যাথ গুলো করতে কত সময় লাগে। স্যার ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে কামনা করি সবাই ভালোভাবে 9/512, এখানে মোমেন্ট হবে, এখানে 9/512 হবে, এখানে হচ্ছে 1/32 হবে আর কি, এখানে নেগেটিভ মোমেন্ট। করতে পারতেছেন। তো এখান থেকে এই যে mxx my এই মানগুলো এখানে বসাই দিবেন, wdly wdlx মানগুলো বসাই দিলেই, স্প্যান বসাই দিলে এই মানগুলো পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আসল কথাতে আমরা আসি আর কি। তো আমরা মোমেন্টের মান পেয়ে যাব, এখন আমাদের সেকশন চুজ করতে হবে। আপনারা কি স্টিল স্ট্রাকচার পড়তেছেন এই সেমিস্টারে, থিওরি কোর্স? হ্যালো, স্টিল স্ট্রাকচারে কোন থিওরি কোর্স পড়তেছেন? থিওরি কোর্স তো নেই। থিওরি কোর্স নাই? এর আগে করছে, আগের সেমিস্টারে করা হয়েছে। সি কত 413? কোডটা স্যার মনে নেই স্যার, ওইরকম হইতে পারে। সি 413 মডিউলে কি আছে আর কি, স্টিল স্ট্রাকচার সি 313 পড়ছেন আপনারা। 313 হচ্ছে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, সেটাতে আপনাদের কিছু চার্ট দেওয়া আছে, যে মডিউলটা আর কি। আমরা এখানে সি চ্যানেল চুজ করা হয়েছে এখানে। তো সি চ্যানেলটা কিভাবে চুজ করা হয়েছে? C3 ইনটু হচ্ছে 4.1 এই চ্যানেল চুজ করা হয়েছে। তো এই চ্যানেলের হচ্ছে এই যে 4.1 দেখা যাচ্ছে? জি স্যার। তো এই চ্যানেল হচ্ছে 4.1, দেখেন এই যে এখানে আছে 4.1 যেহেতু আছে, 4.1টা হচ্ছে এই চ্যানেলের ইউনিট ওয়েট, প্রতি ফিটে ইউনিট ওয়েট। আর এর হচ্ছে সেকশন মডুলাস এক্স এক্সিস বরাবর হচ্ছে 1.10, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে সেকশন মডুলাস কত হবে, এই যে এখান থেকে এটা হবে হয়তো এই যে 0.196 এরকম কিছু হবে, উপরে দেখাই যাচ্ছে এই যে সেকশন। এই যে দেখেন সেকশন মডুলাস এক্স এক্সিস বরাবর ওয়াই এক্সিস বরাবর, এস দ্বারা সেকশন মডুলাস বলতেছে, বোঝাচ্ছে আর কি। এখান থেকে সেকশন মডুলাসটা বের করে নিয়ে আসতে হবে। বের করে এই যে একটা চ্যানেল ধরে, সেই চ্যানেলের আমরা কি নেব, সেকশন মডুলাস নেব, সেটা হচ্ছে অবশ্যই সি চ্যানেল হতে হবে। ধরার পরে আমরা অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস আপনারা ওখানে শিখছিলেন হচ্ছে FB = 0.66 FY। যেহেতু আমরা 836 স্টিল ইউজ করতেছি, তাহলে এর FY এর মান হচ্ছে 36 KSI। তো বেন্ডিং স্ট্রেসের এই যে একটা সূত্র আছে আর কি, তো এই বেন্ডিং স্ট্রেসের এই সূত্রতে মান বসাই দিয়ে mxx my এটা তো আমাদের জানাই আছে, আর sxx syy এই মানগুলো তো জানি, ধরে নিলাম এই যে এখান থেকে নিয়ে আসলাম, এই মানগুলো বসাই দিয়ে f এর মানটা নিয়ে আসবেন। এগুলো এখানে ফর্মুলা দেওয়াই আছে জন্য আমি এটা নিয়ে কিছু বললাম না। আর তাহলে অ্যাকচুয়াল যে এখানে বেন্ডিং স্ট্রেস দেখেন আসলো 33.42 এখানে যেটা আসছে, আর আমাদের অ্যালাউবল আছে কত 23.76।
অ্যালাউবল আছে 23.76 আর অ্যাকচুয়াল আসছে হচ্ছে 33.42। তাহলে আমাদের এটা কি হবে, দিস সেকশন কি সেকশন ইজ নট ওকে, যেহেতু অ্যালাউবলের থেকে অ্যাকচুয়াল বেন্ডিংটা বেশি এসে গেছে, তাহলে সেকশন ওকে হলো না। এখন কি করতে হবে, এর থেকে হায়ার সেকশন ইউজ করতে হবে, এটা থেকে হায়ার কোন সেকশন ইউজ করতে হবে। তো হায়ার সেকশন এর পরে আমরা সেকশন দেখব যে এর পরে কোন সেকশন চুজ করা যায়। তো আমরা হচ্ছে এখানে দেখেন, এখানে কিছু শর্ত ক্রাইটেরিয়া এখানে কিছু দেওয়া আছে যে অ্যালাউবলের থেকে যদি অ্যাকচুয়াল বেন্ডিংটা কম হয় তাহলে সেকশন ওকে হবে, অ্যালাউবলের থেকে যদি অ্যাকচুয়াল বেন্ডিংটা বেশি হয় তাহলে নট ওকে হবে, আর অ্যালাউবলের থেকে যদি অ্যাকচুয়াল বেন্ডিংটা অনেক কম হয় তাহলে ওকে হবে, বাট হচ্ছে নট ইকোনমিক্যাল, এটা কস্টটা বেড়ে যাবে। তো এভাবে আপনাদের এই যে এখান থেকে সেকশন গুলো নিয়ে এসে এখানে বসাইতে হবে। যে C3 4.1 আমরা এটা ধরছিলাম প্রথমে, এটা ধরে আমাদের এই মান আসছে। দেখেন অ্যালাউবল আছে হচ্ছে কত 23.76 আর অ্যাকচুয়াল আসছে 33.42, তাহলে এটা নট ওকে, অ্যালাউবলের থেকে বেশি চলে আসছে। এরপরে হায়ার একটা সেকশন ধরবেন, এরা 3.5 ধরছে, যেহেতু প্রথমে 3.4.1 ধরছিল, এরপরে 3.5 ধরছে। এটা ধরে দেখেন এখানে কত আসছে 29 আসছে, এটাও 23 থেকে বেশি। তারপরে 3.6 ধরছে, এটাও 26 আসছে, এটাও 23 থেকে বেশি, তাহলে বেশি হলে নট ওকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্যার। স্যার তো এখন আমার এটা দেখাতে হলে প্রতিবার ওই চার্টে যাওয়া লাগবে, আমি তো একবার চার্ট দেখাই আসছি আর কি, ওই চার্টে এগুলো এই মানটা পাবেন, এই যে SXX এর মান ও SYY এর মান, এই দুইটা মান পাইলে চার্টের থেকে মান পাইলে উপরে যে ফর্মুলা দেখালাম ফর্মুলাতে বসালে আপনারা এই অ্যাকচুয়াল বেন্ডিং এর মান পেয়ে যাবেন, এফ এর যে ফর্মুলা ওটা। তো এরপরে দেখেন C3 থেকে 3.6 মানে 3 গুলো নিয়ে এটা নট ওকে হচ্ছে। এখন 4 ধরলো, 4 5.4, এটা ধরার পরে এটা আসলে হচ্ছে 20.995, এটা 23 থেকে ছোট আছে, তাহলে এটা ওকে। এরপরে এর থেকে আরেক সেকশন বড় নিয়ে দেখলো যে এখানে কি হলো 23 থেকে অনেক ছোট হলো, তাই না? তাহলে 23 কাছাকাছি না, এটা 23 থেকে অনেক ছোট, এটা ওকে হবে, বাট এটা নট ইকোনমিক্যাল। তাহলে অ্যালাউবল যেটা থাকবে তার কাছাকাছি যদি অ্যাকচুয়াল বেন্ডিংটা পাওয়া যায় তাহলে সেটা ওকে হবে এবং ইকোনমিক্যালও হবে সেটা। এভাবে আপনারা এই এতগুলো যদি নাও করতে চান তাহলে যেটা ওকে পাবেন তার পরেরটা পর্যন্ত করতেই হবে, যে এই পর্যন্ত করতেই হবে, বুঝছেন? জি স্যার। তাহলে আমরা সেকশন পেয়ে গেলাম কোনটা, C4 5.4, 4 × 5.4। তো 4 হচ্ছে এই চ্যানেলের হচ্ছে যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের হচ্ছে সাইজটা হচ্ছে 4, এরকম C একটা চ্যানেল, এর সাইজ হচ্ছে 4, আর এই চ্যানেলের হচ্ছে ওয়েট, ইউনিট ওয়েট হচ্ছে 5.4, পরে যেটা থাকে সেটা 5.4 হচ্ছে ইউনিট ওয়েট, এই চ্যানেলের ইউনিট ওয়েটটা হচ্ছে পরে দেওয়া থাকে। তো তাহলে আমরা C 5.4 চ্যানেল চুজ করলাম, এটার ইউনিট ওয়েট কত হবে 5.4 পাউন্ড পার ফিট হবে না? তো আমাদের পার্লিন স্পেসিং কত ছিল 7.45, তো এখন এই 5.4 পাউন্ড পার ফিট কে পার্লিন স্পেসিং দ্বারা ভাগ করলাম, ভাগ করলে দেখেন 0.7245 PSF আসলো। তো আমরা শুরুতে কি ধরছিলাম, যে অ্যাসুম করছিলাম যে পার্লিনের স্পেসিং পার্লিনের লোড হচ্ছে সেলফ ওয়েট, যেটা পার্লিনের যেটা সেলফ ওয়েট সেটা হচ্ছে 1.50 PSF ধরছিলাম, এবং ওখানে বলা ছিল যে এটা অ্যাসুম করা হলো, এটা পরবর্তীতে চেক করা হবে। তো আমরা এখন চেক করে দেখতেছি যে এখানে আসে হচ্ছে 0.7245, অথচ আমরা ধরছি হচ্ছে 1.50, তাহলে কি ওকে আছে না নট ওকে লিখবো আমরা, কি লিখবো বলেন? নট ওকে স্যার, কি হবে? কারণ সেলফ ওয়েটের চাইতে তো অনেক কম আছে। হ্যাঁ সেলফ ওয়েটের সাথে কম আছে, তাহলে তো ওই স্ট্রাকচার আরো ওকে হওয়ার কথা, কারণ ও নিতে পারবে, ওকে আছে স্যার। ওর নিজের ও যে সেলফ আমাদের ওয়েট, তো কম হওয়া লাগবে, ঠিক আছে ওর স্যার, ওর নিজের যে কাছাকাছি সেলফ মানে ওয়েট, কম হওয়া লাগবে। হ্যাঁ ওর নিজের যে সেলফ ওয়েট, সেই সেলফ ওয়েটের থেকে কম সেলফ ওয়েট দিলেও সে কি এই পরিমাণ মোমেন্টটা রেজিস্ট করতে পারতেছে, তাহলে আমার সেকশন তো ওকে আছে।
জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখেন, সিলেক্ট সি 4x5.4 সেকশন ফর পার্লিন। পার্লিনের জন্য হচ্ছে এই সেকশন আর কি চুজ করা হলো, কারণ এটাই হচ্ছে এখানে লোড নিতে পারে, বেন্ডিং রেজিস্ট করতে পারে। তো বলছে মাইন্ড ইট দিস সিলেকশন ইজ ডান অনলি ফর ডেড লোড, এটা শুধুমাত্র ডেড লোডের জন্য এটা সিলেক্ট করা হলো। কিন্তু ডেড লোড প্লাস উইন্ড লোড যখন করা হবে তখন এই সেকশনটা চেঞ্জও হয়ে যেতে পারে, মানে এই সেকশন ওইটাকে ক্যারি নাও করতে পারে, ফেলও করতে পারে। দেখেন এখানে এর পরেরটা আছে হচ্ছে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পার্লিন ফর ডেড লোড প্লাস হচ্ছে উইন্ড লোড। এখানে ডেড লোড প্লাস উইন্ড লোডের যে অ্যানালাইসিস আছে সেখানে গিয়ে ফাইনালি দেখেন কত আসছে, সেকশন চুজ করছে কত, এই যে দেখেন ফাইনালি সিলেক্টেড চ্যানেল ফর পার্লিন, পার্লিনের জন্য C7x9.8। তাহলে ওইখানে শুধুমাত্র ডেড লোডের জন্য আসছিল 4x5.4, এই যে ডেড লোড অনলি। আর যদি এর সাথে ডেড লোডের সাথে উইন্ড লোড যোগ করা হয় তাহলে এটা সেকশন আরো হায়ার সেকশন হয়ে যাচ্ছে না? হচ্ছে জি তো? স্যার। হুম। তাহলে এটা পরের ক্লাসে করানো হবে। এটা এই যে 2.6 আজকে হচ্ছে, আপনারা নেক্সট ক্লাসের আগে এই পর্যন্ত করে রাখবেন, ডেড লোডের জন্য শুধুমাত্র যে ডিজাইন সে পর্যন্ত করে রাখবেন নেক্সট ক্লাসের আগে। এখন কি চ্যাটে সবাই আইডি দিবেন? জি স্যার। চ্যাটে, স্যার হ্যাঁ চ্যাটে যারা আইডি দেন নাই তারা আইডি দিয়ে দেন। হ্যাঁ বলেন। স্যার একটু স্যার ওই মুভমেন্ট ডিস্ট্রিবিউটর একটু দেখা দিতেন স্যার, মোমেন্ট ডিস্ট্রিবিউশন ওটা একটু স্যার দেখা দিতেন স্যার। কোনটা? এই স্যার উপরে যে স্যার মুভমেন্ট ডিস্ট্রিবিউশন স্যার পার্লিনের, ওটা একটু দেখা দিতেন স্যার। কোথায় বলেন, দেখা যাচ্ছে? জি স্যার নিচে নিচে স্যারটা, জি স্যার এটা বেন্ডিং মুভমেন্ট স্যার। এটা জি স্যার এই জিনিসগুলো একটু দেখা দিতেন স্যার। এটা দেখে দিলে তো এটা তো 2-3 ঘন্টা ধরে দেখালেও শেষ হবে না। এ তো বললাম আপনারা যে এটার কোনো শর্ট কোনো নিয়মই নাই। আপনারা যে এইগুলো করছেন, অ্যানালাইসিস গুলো করছেন যে মেথড গুলোতে, মোমেন্ট ডিস্ট্রিবিউশন অথবা হচ্ছে স্লোপ ডিফ্লেকশন অথবা হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড, এইটার কোন একটা মেথড দিয়ে এটা বের করে নিয়ে আসতে হবে। তো ওইরকম একটা ম্যাথ করা অল্প সময়ের কথা এটা। আপনি প্রিভিয়াস সেমিস্টারে যে অ্যানালাইসিস আপনাকে শেখানো হয়েছে সেই অ্যানালাইসিসের যদি কোনো খাতা থাকে অথবা আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে সেগুলো থেকে দেখে নেবেন যে এটা কিভাবে বের করা যায়। স্যার আমরা যে অ্যাসাইনমেন্টটা করব এটাতে কি এইভাবে লিখলে হবে স্যার? এভাবে লিখলে হ্যাঁ, অ্যাসাইনমেন্ট যেটা করবেন এটা তো এভাবে লিখলেই হবে, কারণ আপনারা যতই ক্যালকুলেশন করেন না কেন যেহেতু সাপোর্ট গুলো এরকম এই মানটাই আসবে, শুধুমাত্র এই যে ভ্যালুটা যেখানে চেঞ্জ করবেন শুধু। কারণ আপনাদেরকে যদি আমি বলি যে অ্যানালাইসিস করে নিয়ে এসে এখানে বসাবেন তাহলে সেমিস্টার শেষ হয়ে যাবে, অনেকের অ্যানালাইসিস শেষ হবে না। অ্যানালাইসিস যদিও বা এখানে একটা অঙ্ক অ্যানালাইসিসের, তাও সেমিস্টার শেষ হয়ে গেলেও অ্যানালাইসিস শেষ হবে না অনেকের। বুঝছেন? জি স্যার। তো আর এরকম একটা সংক্ষিপ্ত ক্লাসে অ্যানালাইসিস শেখানো সম্ভবও না। আর আপনাদের হচ্ছে আমার ক্লাসে আপনাদেরকে অ্যানালাইসিস শেখানোর কথাও না যে আমি এই অ্যানালাইসিস গুলো শেখাবো আর কি। আমাদের তো আসলে ওইভাবে স্যার অ্যানালাইসিস শেখায়নি স্যার। আপনাদেরকে শেখায়নি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড শেখায়নি? মানে শিখাইছে স্যার, ওটা তো স্যার সিম্পলির মধ্যে আর কি। এটা এই ধরনের কিছুই শিখাইছে, এর থেকে বেশি বেশি সাপোর্ট দিয়েও শিখাইছে হয়তো, কারণ আমি তো আপনাদের মডিউল দেখছি। আমরা স্যার ওই অনলাইনে ক্লাস এসে স্যার অনেক কিছু স্যার ওইভাবে শিখতে পারিনি। অনলাইনে ক্লাস করতেছেন, এটা আপনাদের এই 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 সাবজেক্টটা কি আপনাদের অনলাইনে ক্লাসের মধ্যে পড়ছিল? জি স্যার। তো মডিউলে তো অঙ্ক তো করা আছে, তাহলে সেটা তো টিচার অবশ্যই বুঝাই দিয়েছে। আর যদি নাই পারেন তাহলে ওই
সেমিস্টারে পাশ করে আসলেন কি করে? বলুন। এখানে অ্যানালাইসিস শেখাতে গেলে কয়েকটা ক্লাস লাগবে, আর অ্যানালাইসিস শেখানো তো আমার সাবজেক্ট না আর কি। আপনারা শিখে আসছেন সেটা ধরেই এই সাবজেক্টটা আপনাদেরকে দেওয়া হয়েছে আর কি। আমাদের স্যার কমপ্লিট ডিজাইনের সেশনাল ছিল, যেখানে অ্যানালাইসিস শেখানোর কথা ছিল, সেখানে শুধু স্যার আমরা ওই স্ল্যাব ডিজাইন শিখেই না স্টপ। না, সেশনালে তো আপনাদেরকে অ্যানালাইসিস শেখানো, অ্যানালাইসিস শেখাবে হচ্ছে অ্যানালাইসিস সাবজেক্টে, থিওরি কোর্সে অ্যানালাইসিস শেখাবে। সেশনালে তো অ্যানালাইসিস শেখানো সম্ভব না। কিভাবে সম্ভব? কে বলছে আপনাদেরকে সেশনাল অ্যানালাইসিস শেখায়? ওভাবে অ্যানালাইসিস শেখানো সম্ভব না, কারণ অ্যানালাইসিস একটা মেথডে করাতে গেলে আপনাদের হাফ সেমিস্টার পার হয়ে যায়। জি স্যার, কোন একটা মেথড শেখাতে গেলে হাফ সেমিস্টার, অ্যানালাইসিস তো স্যার অনেক কিছু স্যার। হ্যাঁ, হাফ সেমিস্টার একটা মেথড শেষ হতে যদি পার হয়ে যায়, তাহলে আপনি ওই একটা মেথড শিখে ডিজাইন কখন করবেন আর তাহলে বলেন অ্যানালাইসিস কখন করবেন আর ডিজাইন কখন করবেন? এখানে একটা আমি ভিডিও দেখাবো, ইউটিউবের ভিডিও। জি স্যার। তো এখানে যদিও বা এটা হিন্দিতে, হিন্দি আর ইংরেজি মিশিয়ে কথা বলতেছে আর কি। ভিডিওটা দেখতে দেখতে আপনারা চ্যাটে হচ্ছে আইডি গুলো দিয়ে দিবেন, যারা দেন নাই আর কি তারা চ্যাটে আইডি গুলো দিয়ে দিবেন। জি স্যার। আর ভিডিও দেখা শেষ হয়ে গেলে আমি বলবো যে লিভ নেওয়ার জন্য বলবো আমি। আচ্ছা দেখেন এটা। प्रोवाइड करना हो तो हमें ट्रस विथ रूफिंग मटेरियल प्रोवाइड करना होता है, ठीक है। अब ये ट्रस जो होते हैं दो मटेरियल से बनते हैं, या तो फिर टिम्बर या स्टील, ठीक है, टिम्बर या स्टील। जैसे कि आप यहाँ पे आपके सामने देख रहे हो एक ट्रस का पिक्चर आपके सामने है, ठीक है। चलिए हम आगे बढ़ने से पहले कंपोनेंट भी देख लेते हैं। कंपोनेंट बहुत ही इंपॉर्टेंट होते हैं, क्योंकि हमें डिज़ाइन अगर करनी हो तो कंपोनेंट्स और उसके फंक्शन और उसकी लोकेशन पोजीशन वगैरह पता होनी चाहिए कि हाउ टू डिज़ाइन इट, ठीक है। तो सबसे पहला अगर कंपोनेंट की अगर हम बात करें तो वो देखिए ये है प्रिंसिपल राफ्टर। अब प्रिंसिपल राफ्टर क्या है? तो प्रिंसिपल राफ्टर इस रूफ ट्रस का एक मेंबर होता है जो कि एंड पॉइंट से लेकर रीच पॉइंट तक का होता है, ठीक है। एंड पॉइंट से देखिए ये ईव्स पॉइंट मतलब एंड पॉइंट से रीच पॉइंट तक का एक मेंबर होता है। दूसरा जो अगर मैं कंपोनेंट की बात करूँ तो वो है पर्लिन्स। देखिए ये पर्लिन होते हैं। पर्लिन क्या होते हैं? तो पर्लिन मतलब इट इज़ द मेंबर कनेक्टिंग और बिटवीन टू कंसेक्यूटिव रूफ्स। दो जो रूफ होते हैं, दो ट्रस होते हैं, सॉरी, ये दो ट्रस है, एक ये ट्रस है और दूसरा ये ट्रस। तो इन दोनों के बीच में जो एक मेंबर होता है पर्लिन, ठीक है। अब ये पर्लिन होता कहाँ है? तो ये पैनल पॉइंट के ऊपर सपोर्टेड होता है, ठीक है, पैनल पॉइंट के ऊपर सपोर्टेड होता है, ठीक है, ये पैनल पॉइंट। अब व्हाट इज पैनल पॉइंट? तो पैनल पॉइंट मतलब रूफ ट्रस पे या प्रिंसिपल राफ्टर पे, प्रिंसिपल राफ्टर पे एक ऐसा पॉइंट जहाँ पे वर्टिकल या इंक्लाइन मेंबर कनेक्ट होता है, ठीक है। वर्टिकल या इंक्लाइन मेंबर जहाँ पे कनेक्ट होता है प्रिंसिपल राफ्टर पे, उसे हम कहते हैं पैनल पॉइंट। और दो पैनल पॉइंट के बीच का जो एक पोर्शन होता है, ठीक है, दो पैनल पॉइंट के बीच में एक पोर्शन होता है, उसे हम पैनल कहते हैं। क्या कहते हैं उसे? पैनल, ठीक है। ये सारी चीज़ें आप प्लीज़ ध्यान से देखिएगा ताकि डिज़ाइन के अंदर हमें आसानी हो, ठीक है। ये सारी चीज़ें हमें फाइंड करनी होती है, इसलिए देखिए यहाँ पे राइज है। ये राइज क्या होता है? तो राइज इज नथिंग बट अ वर्टिकल डिस्टेंस फ्रॉम मिड पॉइंट ऑफ मेन टाई। देखिए मेन टाई दिख रही है आपको? तो मेन टाई के मिड पॉइंट से रीच पॉइंट तक का वर्टिकल डिस्टेंस, उसे हम राइज कहते हैं, ठीक है। ये मेन टाई है, ये राइज है, ओके, ठीक है। तो ये मेन हमारे फंक्शन कंपोनेंट थे। और हाँ, स्पेसिंग ऑफ रूफ ट्रस, देखिए ये स्पेसिंग है। स्पेसिंग ऑफ रूफ ट्रस मतलब क्या? कि दो रूफ मतलब दो कंसेक्यूटिव जो ट्रस होते हैं, ठीक है, दो कंसेक्यूटिव ट्रस के बीच का जो स्पेस
स्पेसिंग होती है, डिस्टेंस होता है, उसे हम स्पेसिंग ऑफ रूफ ट्रस कहते हैं। और ये देखिए स्पैन है, सेंटर टू सेंटर डिस्टेंस बिटवीन टू सपोर्ट्स, ठीक है। तो आई होप कि आपको ये कंपोनेंट बिल्कुल क्लियर हो चुके हैं। और एक चीज़ रहेगी, देखिए ये स्पेसिंग ऑफ पर्लिन, मतलब दो पर्लिन्स के बीच की स्पेसिंग, उसे हम स्पेसिंग ऑफ पर्लिन कहते हैं, ठीक है। कंपोनेंट कुछ इतने हार्ड नहीं है समझने में या याद रखने में, बहुत ही सिंपल है अगर प्रैक्टिकली देखा जाए तो। বুঝতে পারছেন কোনটাকে কি বলে? এই যে এটা হচ্ছে পার্লিন, এই যে ডটেড লাইন যেটা দেওয়া হয়েছে এটা পার্লিন, আর এই যে এটা হচ্ছে প্রিন্সিপাল ডক্টর, এটা হচ্ছে প্যানেল পয়েন্ট, আর এটা হচ্ছে রিজ, এই যে এখানে রিজ পয়েন্ট, আর এই পয়েন্টের থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে রাইজ, আর মাঝের এগুলো সব স্যাগ্রড, যেগুলো হচ্ছে স্যাগ্রড। আচ্ছা, ভিডিও দেখানো শেষ, এটুকুই ভিডিও দেখাতে চেয়েছিলাম আমি।